চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সোজাসুজি স্বর্ণালী নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। একটার পর একটা প্রশ্ন করব যা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে আমরা প্রতিটা মুহূর্তে সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছি। একটা ছোট্ট একটার পর একটা সেই সমস্ত প্রশ্নগুলো আসছে এক্ষুনি। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। রাহুল গান্ধী ফের একবার আসরে নেমে পড়েছেন, কারণ SIR আবহে তিনি যদি আসরে না নামেন কোথাও গিয়ে তো হারিয়ে যাবেন। তাও কোথাও গিয়ে তার যৌক্তিকতা আনার জন্য ময়দানে, ভোট ময়দানে তিনি কোথাও গিয়ে অযৌক্তিক কিছু যুক্তি খাড়া করার চেষ্টা করছেন এবং খুব তাড়াতাড়ি সেই কুযুক্তিগুলো হারিয়েও যাচ্ছে, প্রকাশ্যেও চলে আসছে। কিন্তু ভিত্তিহীন অভিযোগ নিয়ে ময়দানে নেমে পড়লেন কংগ্রেসের রাহুল গান্ধী। তার দাবি সফটওয়্যারের মাধ্যমে নাকি ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে। ভোটের তথ্য অনলাইনে মোছা সম্ভব নয়। লোকসভার বিরোধী দলনেতাকে পাল্টা জবাব নির্বাচন কমিশনের। প্রমাণ থাকলে চ্যালেঞ্জ করে দেখান। কংগ্রেসকে জবাব দিল বিজেপি। हमारे पास इस प्रेजेंटेशन में जो मैंने आपको भी दिखाया 100% सबूत है, प्रूफ है। ज्ञानेश कुमार जी हिंदुस्तान के चीफ इलेक्शन कमिश्नर वोट चोरों की रक्षा में। गलत और निराधार आरोप लगाना राहुल गांधी जी की आदत बन गई। आज की प्रेस कॉन्फ्रेंस में हाइड्रोजन बम फोड़ने वाले थे, फुलझड़ी से काम चलाना पड़ा, वो भी खुश हो गए। রাহুল গান্ধী চেয়েছিলেন হাইড্রোজেন বোমা ফাটাতে, কিন্তু বোমা কোথায়? এ তো ফুলঝুরি, মিথ্যের ফুলঝুরি। একবার শুনুন ঠিক কি অভিযোগ লোকসভার বিরোধী দলনেতার। सॉफ्टवेयर से ये काम किया जा रहा है। सॉफ्टवेयर प्रोग्राम कह रहा है पहला नाम निकालो और इसका प्रयोग करके डिलीट करो। टारगेटेड डिलीशंस हो रहे हैं। कांग्रेस पार्टी पर आनंद ने अटैक किया। टॉप 10 बूथ्स जहां सबसे ज्यादा कांग्रेस की स्ट्रेंथ थी वहां टारगेट किया। ভোটের বাজারে এমন কথা শুনলেই গা কাঁটা দেয় বইকি, কিন্তু প্রমাণ কোথায় রাহুল? এই ইস্যুতে কংগ্রেস সাংসদকে পাল্টা জবাব দিয়েছে নির্বাচন কমিশন। নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা না বলে ভোটার বাতিল হয় না। কেউ অনলাইনে কোনো ভোটারের নাম মুছে ফেলতেও পারে না। শুধু কমিশন নয়, রাহুল গান্ধীকে একহাত নিয়েছে বিজেপিও। ভুল ভাল দাবিতেই ওস্তাদ রাহুল, কটাক্ষ गेरुआ शिविरेर। कि जब राहुल गांधी जी आरोप लगाया और उसके कोर्ट गए तो बार बार इनको मुंह की खानी पड़ी। क्या इसी डर से राहुल गांधी जी शपथ पत्र नहीं दे रहे हैं? और अगर इतना ही दम आपके तर्कों में है तो आप कोर्ट क्यों नहीं जाते? इलेक्शन कमीशन ने तो आपको बार बार कहा सबूत दो, हल्फनामा दो। প্রমাণ নেই, তথ্য নেই, কেবল অভিযোগের ফুলঝুরি। কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে নাকি ভোটার তালিকায় কারচুপি হয়েছে, এই অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। অথচ সেই কেন্দ্রে জিতেছেন তার দল কংগ্রেসের প্রার্থী। বলি কারচুপি করে বিজেপি হারলো কিভাবে? বারবার নির্বাচনে হার, জনসমর্থনের অভাব, তাতেই কি হতাশায় ভুগছে শতাব্দী প্রাচীন দল কংগ্রেস? দিনের পর দিন কমিশনকে কাঠগড়ায় তুলে বাংলাদেশ কিংবা নেপালের মতো অস্থিরতা তৈরি করার ছক কষছেন কি রাহুল গান্ধী? রিপাবলিক বাংলা। একবার ভেবে দেখুন, আপনার আমার বাড়িতে যদি ছোট কোনো চুরিও হয় তাহলে আমাদের সেই চুরি কি, কত টাকার চুরি বা কত টাকার সম্পত্তির চুরি, তার প্রমাণ ইত্যাদি সমস্ত কিছু আমাদের কিন্তু বলতে হয়। আমি কথার কথা বললাম আর চুরি অমনি হয়ে গেল, তা তো হতে পারে না। আর সেখানে কিনা লোকসভার বিরোধী দলনেতা তিনি বলছেন যে ভোট চুরি হয়েছে, ভোটে কারচুপি হচ্ছে, তাও কিভাবে না অনলাইনে সফটওয়্যার ব্যবহার করে। একবার ভেবে দেখুন, উনি হয়তো এখনও বসে বসে ভাবেন লোকসভার বিরোধী দলনেতা হয়ে তার একটা দায়িত্ব রয়েছে মিনিমাম,
যেখানে বিরোধীদের বলা হয় শ্যাডো ক্যাবিনেট, সেরকম একটা দায়িত্বশীল জায়গায় বসে তিনি বোধহয় ভাবেন যে ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় তিনি কোনো কিছু লিখছেন, সেটাকে তারপর ইরেজ করে দিচ্ছেন বা ডিলিট করে দিচ্ছেন, আবার নতুন করে পোস্ট করছেন। ব্যাপারটা এত সহজ তো হতে পারে না। এটা তো জাতীয় নির্বাচন কমিশনকে নিয়ে কথা বলা হচ্ছে। তারা একটা এমন একটা অটোনমাস বডি, তাদের নিজস্ব দায়িত্ব রয়েছে। তিনি তার নিজের দায়িত্ব হয়তো ভুলে যেতে পারেন, বারবার ভোটের ময়দানে নিজেকে ভাসিয়ে রাখার জন্য বা নিজেদের এই অস্তিত্বহীনতা ঢাকার জন্য কোথাও গিয়ে ভেসে উঠতে চান, কিন্তু তা হলেও নিজের দলকে, নিজেকে এবং এই যে লোকসভার বিরোধী দলনেতার যে পদ, সেই পদটাকেও তো তিনি কোথাও গিয়ে একেবারে নিচে নামিয়ে ফেলছেন, কালিমা লিপ্ত করছেন এই ধরনের অযৌক্তিক কথা বলে, কুযুক্তির সামনে এনে। কারণ নির্বাচন কমিশন বলছে অনলাইনে কোনোভাবে এই সমস্ত বিষয়গুলোকে কখনো ডিলিট করে দেওয়া যায় না বা ভোটারদের নাম ডিলিট করে দেওয়া যায় না, এটা সম্ভব নয়। তাহলে তিনি কিসের ভিত্তিতে বলছেন? তার হাতেও তো কিছু কথা থাকবে, যুক্তি থাকবে। তিনি বলছেন হাইড্রোজেন বোমা ফাটাবেন, কোথায় সেই হাইড্রোজেন বোমা? যা বলবো তার সাপেক্ষে যুক্তি তো থাকতে হবে। যুক্তি কোথায়? প্রমাণ কোথায়? কিচ্ছু নেই, অথচ তিনি বলছেন। তিনি সমস্ত কিছু এরকম কথা বলেন সাংবাদিকের প্রশ্নে, অথচ লেজে গোবরে হয়ে যান। কংগ্রেসের শেহজাদা আজব যুক্তিও পেশ করেন। বিহার থেকে রাহুলের মিথ্যাচার নিয়ে পাল্টা তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সমস্ত কিছুর মাঝে এখন যা চলছে তা হলো একদিকে যুক্তি আর অন্যদিকে একেবারে ভরা ভরা রাহুলের কুযুক্তি। मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बचाने का नहीं। একই বললেন রাহুল গান্ধী। গণতন্ত্র রক্ষার কোনো দায় নেই বিরোধী দলনেতার। আরেকবার ভালো করে শুনুন। मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बचाने का नहीं, मैं वो काम कर रहा हूं। इस स्टेज पे मैं वो काम कर रहा हूं। मेरी सोच है कि एज अ पेट्रियोटिक इंडियन, एज समबडी हु लव्स इंडिया, हु लव्स द कॉन्स्टिट्यूशन, इट इज माय ड्यूटी टू पुट द ट्रूथ इन फ्रंट ऑफ द पीपल। শাসকের ওপর চাপ তৈরি করতেই কি লাগাতার মিথ্যাচার বিরোধীদের? ফের ভোট চুরি নিয়ে গোলাবাজি রাহুলের। ज्ञानेश कुमार जी हिंदुस्तान के चीफ इलेक्शन कमिश्नर वोट चोरों की रक्षा करते हैं। অভিযোগ তো করলেন, এগুলো নিয়ে কোর্টে যাবেন তো? প্রশ্ন করেন সাংবাদিক। आपने कहा सर कि आपके पास पुख्ता सबूत है, ब्लैक एंड व्हाइट सबूत है, तो क्या अगर ईसीआई अभी जवाब नहीं देती है तो कोर्ट का रुख करेंगे, ये ऑप्शन है आपके पास? প্রশ্ন শুনেই লেজ গোপরে রাহুল সাফাই দিয়ে বললেন, গণতন্ত্র রক্ষার দায়ে বিরোধী দলনেতার নয়। বাহ, কি চমৎকার যুক্তি না? তবে কি শুধুমাত্র শাসকের ঘাড়ে মিথ্যে দোষ চাপানোই দায়িত্ব বিরোধীদের? শুধুমাত্র অনুপ্রবেশকারীদের এদেশের ভোটার বানানোই দায়িত্ব বিরোধীদের? हर बार झूठा नैरेटिव फैलाते। यहाँ इतने सारे लोग हैं, आप किसी का वोट कटा है क्या? ये राहुल गांधी की यात्रा घुसपैठिया बचाओ यात्रा। গণতন্ত্র রক্ষা তো দেশের একজন আম নাগরিকেরও কর্তব্য। রাহুল গান্ধী, আপনি তো বিরোধী দলনেতা। দেশের গণতন্ত্র রক্ষার ভার এত সহজে ছাড়তে পারেন নাকি কোর্টে যেতে ভয় পাচ্ছেন? আগে রাহুলের বারবার মিথ্যে দাবিতে মুখ পুড়েছে কংগ্রেসের, তাই কি এবার বেলতলাতে যেতে ভয় পাচ্ছে না এরা? রিপাবলিক বাংলা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা বিতর্কের জন্য এসেছেন, যাদের কাছে একের পর এক সোজাসুজি প্রশ্ন করব, উত্তর চাইবো, তাদের সঙ্গে আগে পরিচয়টা সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত, রয়েছেন আমার সঙ্গে ইন্দ্রজিৎ ঘোষ, রাজনৈতিক কর্মী, সেই সঙ্গে ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক, নীলাভ ব্যানার্জি আইনজীবী। এবং আজকে আমি প্রথমেই নীলাভর কাছে আসবো, কারণ নীলাভ সবসময় একটা প্রবণতা আছে, কোথাও গিয়ে হাত চিহ্নের হয়ে তিনি হাত রাখেন, এবং সেই জায়গা থেকেই নীলাভর কাছে আসবো। নীলাভ, আমি লোকসভার বিরোধী দলনেতা, সেই জায়গাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, মানুষের ভোটে সেই জায়গায় তিনি পৌঁছেছেন। কম ভোট বেশি ভোট আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী বলছেন গণতন্ত্র রক্ষার দায়িত্ব আমার নয়, আমার কাছে প্রশ্ন করা। এটাকে কিভাবে দেখছেন আপনি? যে দলের সমর্থক, সেই দলের হয়ে কথা বলতে গিয়ে কিভাবে ব্যাট করবেন? দাঁড়ান, আমি আপনাকে বলছি বিষয়টা। দেখুন, প্রথমত লোকসভার বিরোধী দলনেতা হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন, মানুষের ভোটে নির্বাচিত সাংসদ। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, তিনি কি কোনো প্রশাসনিক পদে রয়েছেন? না না, যা খুশি তাই না। যারা ক্ষমতা কার হাতে থাকে? ক্ষমতা থাকে প্রশাসনের হাতে, ক্ষমতা থাকে মন্ত্রীদের হাতে, ক্ষমতা বিরোধী দলনেতার হাতে থাকে না।
সেটা সর্বোত্তম। আমি একটা ক্রিকেটের প্রশ্নে যেহেতু এলাম, তাই একটা বলা হয় জাজমেন্ট, যখন একটা বল যখন আমার ওপর দিয়ে চলে যাচ্ছে আমি নিচু হয়ে জাজমেন্ট দিতে পারি, এটা আপনি সেরকম ভাবে খেলার চেষ্টা করছেন, একটা স্ট্রং ডিফেন্স করার চেষ্টা করছেন, কিন্তু রাহুল গান্ধীর মতই কুযুক্তি খারাপ না করছেন। না কুযুক্তি না, আপনি এটা বুঝুন প্রশাসনিক ক্ষমতাটা কার হাতে থাকে? সরকার পক্ষের হাতে থাকে, বিরোধী পক্ষের হাতে কি কোনোদিন থাকে? বিরোধী পক্ষের কাজ হচ্ছে গণতন্ত্রের প্রহরী হিসেবে গণতন্ত্রের যেখানে সেই বক্তব্যগুলো তুলে ধরা, এটা বিরোধীদের কাজ। শাসককে আয়না দেখানো, এটা হচ্ছে গণতন্ত্রের বিরোধীদের কাজ। আয়না দেখাতে গিয়ে তো ভাঙা আয়না দেখাচ্ছেন। আমি প্রীতমের কাছে আসি। আপনার মনে হচ্ছে ভাঙা আয়না? প্রীতম, আমার সত্যি হাসি পাচ্ছে যখন কেউ কংগ্রেসের হয়ে বলতে গিয়ে বলেন যে তার কাজ কি। আসলে কাকে ধরে বলবেন? যাকে নিয়ে কথা হচ্ছে তিনিই তো বলছেন গণতন্ত্র রক্ষা করার কোনো দায় আমার নেই। তিনি আবার নাকি বিরোধী দলনেতা, তিনি আবার নাকি SIR নিয়ে কথা বলছেন, তিনি আবার নাকি বলছেন যে কোথাও গিয়ে যে ভোটারদের কারচুপি করা হচ্ছে বা ভোট নিয়ে কারচুপি করা হচ্ছে। দেখুন, রাহুল গান্ধীর একটা ইতিহাস আছে, বারবার উনি এরকম হিট অ্যান্ড রান কেস করেন, কিছু একটা বলেন তারা পালিয়ে যান, তার কোনো দায়িত্ব নেন না। উনি সংবিধান করা আইন, ওনারই প্রধানমন্ত্রী, সে অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। তো এরা আজকে গণতন্ত্র আর কনস্টিটিউশনের কথা বলে, সেটা হাস্যকর। এই আজকে ইলেকশন কমিশনার একদম বলেছে যে অনলাইনে কোনোদিনও কোনো ভোট কাটা যায় না, কেউ কাটতে পারে না। আপনার ওই কর্ণাটকাতে কিছু লোক সেটা চেষ্টা করেছিল, তার এগেনস্টে ইলেকশন কমিশন তার FIR করেছে। সেম জিনিসটা এখানে যেরকম কিছু অফিসারদের এগেনস্টে আজকে FIR হচ্ছে, তার ব্যবস্থা ইলেকশন কমিশন নিতে বলেছেন। কাকে? রাজ্য সরকারকে। কর্ণাটকের রাজ্য সরকারকে কে চালায়? আজকে কংগ্রেস গভর্নমেন্ট। কোনো রকম ব্যবস্থা নেননি এই ইলেকশন কমিশনার। সেখানে উনি বলছেন যে 2003-এ সার্টেন আনসাকসেসফুল অ্যাটেম্পটস আর মেড, যেটা আমি বললাম FIR করা হয়েছে। এবং অ্যাজ পার রেকর্ড যেই কনস্টিটিউশনের কথা বলছেন, আনন্দ অ্যাসেম্বলি ওন বাই সুলভ গুট্টেদার ইন 2018। তারপর BR পাটিল কংগ্রেস থেকে 2003-এ জিতেছেন। তার মানে কি 2003-এ উনি এই ভোট চুরি করে জিতেছেন? যার কথা বললেন সব বিরোধিতার প্রশ্নগুলো একের পর এক একটা জায়গায় একটা ছাতার তলায় বলছি, তারপরেও রাহুল গান্ধী বলছেন তিনি নাকি পরে আবার হাইড্রোজেন বোমা নিয়ে আসছেন। হাইড্রোজেন বোমা না ফুলঝুরি পাঠিয়েছেন, সেটা তো সারা মানুষ দেখতে পাচ্ছে। এখনই সবার মধ্যে হাসি। এই হচ্ছে কর্ণাটকের ইলেকশন কমিশনার রাহুল গান্ধী থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে আপনি শকুন রানীর এগেন্সটে যে বক্তব্য দিয়েছেন সেটা সমস্ত ভুল, সর্বৈব ভুল। শকুন রানীর স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে সর্বৈব ভুল, আপনার যদি কিছু থাকে আপনি অফিসিয়ালি জানান, আজ অবধি জানাতে পারেননি। সেই মিথ্যাবাদী রাহুল গান্ধী এই ইন্ডি জোটের প্রত্যেকটা নেতা এনার্কি করার চেষ্টা করেছেন, আর কিছু করতে পারছেন না। আবার এই রাহুল গান্ধী যে একটা ইন্ডি জোটের যিনি অন্যতম বড় মুখ, সেই জোটেরই অন্যতম বড় আরেক মুখ হলেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এবং রাহুল গান্ধী এবং তাদের গোষ্ঠীভুক্ত অনেকেই বিভিন্ন ক্ষেত্রে SIR নিয়ে তারা নানা রকমের একেবারে জম দেখছেন বলা যায়। SIR-কে কোনো রকমভাবে চালু করতে দেওয়া যাবে না। এই জায়গা থেকেই আমি ঝন্টুবাবুর কাছে আসবো। ঝন্টু বড়াইক অধ্যাপক, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে যারা রয়েছেন ইন্ডি জোটের, তাদের এত সমস্যা কেন? কোথা থেকে এত সমস্যা? এই কুযুক্তিগুলো কেন? তার আগে একবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় SIR নিয়ে কিভাবে ভীতি ছড়াচ্ছেন, কিভাবে মানুষের মনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। দেখুন। आप क्या कहते हैं? आप खाली मिसरूल का बात करते हैं। मिसरूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। স্পেশালের নামে, স্পেশাল ডিভিশনের নামে NRC করার একটা প্ল্যান চলছে। সবাই কিন্তু যার ভোটার লিস্টে নাম আছে আবার নতুন করা হবে। এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টে নাম তুলবেন না, প্রত্যেকের নাম তুলবে। আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে, সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন, দরবার করবেন। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ দেবো। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া। ঝন্টুবাবু, এই যে ভীতির একটা কোথাও গিয়ে আবহ তৈরি করে দেওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যদিকে ওই একই ভীতির, একটু খেয়াল করে দেখুন, ওই একই রকম ভীতি সঞ্চারের চেষ্টা করছেন রাহুল গান্ধী। কোথাও গিয়ে খেলাটা এক হয়ে যাচ্ছে না। খেলাটা এক হলেও খেলার যে দুই খেলোয়াড় দুজন কিন্তু এক নয়।
মমতা ব্যানার্জি প্রচণ্ড ভীতি ছড়াচ্ছেন, যেটা তার কৌশলের একটা অংশ, লোক খেপানো একটা পার্ট। আবার প্রচণ্ডভাবে কিন্তু এসআইআর এর প্রস্তুতির বার্তাটাও দিয়ে ফেলেছেন দলে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যতগুলো দল আছে প্রত্যেকটা দলের মধ্যে তৃণমূলই এসআইআর এর প্রস্তুতি পর্বটা সবচেয়ে আগে তৈরি করে ফেলেছে। কারণ তিনি জানেন 16টা এসআইআর এর মধ্যে 15.5টা এসআইআর হয়েছে কংগ্রেসের সময়, এবং 15.5টা এসআইআর এ মমতা ব্যানার্জি এদেশের অ্যাক্টিভ বড় একটা অংশে অ্যাক্টিভ পলিটিশিয়ান ছিলেন এবং বিরোধী রাজনীতি নেতা ছিলেন, এবং তিনি দায়িত্ব নিয়ে সেটার দাবি করেছিলেন। এবং এ রাজ্যে তিনি বিরোধী নেত্রী থাকাকালীন অ্যাক্টিভ পলিটিশিয়ান হিসেবে দুটা অ্যাক্টিভ এসআইআর এর মধ্যে একটি 2002-এর যেখানে 28 লক্ষ ভোটারের নাম কাটা গিয়েছিল এ রাজ্যে, তিনি কিন্তু কোনো বিরোধিতা করেননি। কংগ্রেসের সময় এসআইআর হয়েছে, আমাদের রেকর্ড বলে কোনো বিরোধী সেই সময় ন্যূনতম একটা হলফনামা পর্যন্ত দেয়নি, যেটা আজকে বিরোধীরা কথায় কথায় পায়ে পা রেখে সুপ্রিম কোর্ট হাইকোর্টে দৌড়চ্ছে। দ্বিতীয়, মমতা ব্যানার্জি একটা সাইড। এবার রাহুলের প্রশ্ন, দেখুন রাহুলকে দেখলে আমার জলসাঘরের তারাশঙ্করের জলসাঘর একটা উপন্যাস, তার সে বিশ্বম্বর রায়ের কথা মনে পড়ে। বিশ্বম্বর কি করতেন জানেন? বাস্তব পরিস্থিতিকে অস্বীকার করতেন আর অতীতের স্মৃতি আর অহংকারকে আশ্রয় করে বাঁচিয়ে রাখতেন। আজকে রাহুল গান্ধী যা পরিস্থিতি, এর ফলে তিনি মাটিতে নামতে পারেননি, সাধারণ মানুষের থেকে তার দূরত্ব একের পর এক বেড়ে গেছে। যোজন দূরত্বে তিনি একটার পর একটা ভুল সিদ্ধান্ত আছে। বলুন তো, বিরোধী দলনেতা সংবিধানের আয়না বিশ্বম্বরের জায়গাটায় যেরকম আপনি বললেন, তার একটা কোথাও গিয়ে পরিণত মনস্ক একটা বিষয় ছিল, তিনি মাটিতে নামতে পারেননি। কিন্তু এই রাহুলের মধ্যে আবার কল্পনা প্রবণতাও রয়েছে। অনলাইনে সব নাকি ডিলিট হয়ে যাচ্ছে। ইন্দ্রজিৎ, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধীরা যে খেলাটা শুরু করেছে, আলটিমেটলি এই খেলাটা তো কোনোভাবেই জমবে না। এই খেলাটা না জমে বরং সাধারণ মানুষ তো এসআইআর চাইছে। মানে আপনি কি করে জানলেন জমবে কি জমবে না? মানে আপনার কাছে কি আগে থেকে সরাসরি খবর আছে নাকি? মানে আপনার কাছে কি খবর আছে যে জমছে? অবশ্যই, মানে খেলাটা যে তৈরি হয়েছে স্ক্রিপ্টেড, সেই স্ক্রিপ্টটা আপনার কাছে আছে। আসলে যদি আপনি জানেন স্ক্রিপ্টটা তৈরি হয়ে গেছে, যদি নরেন্দ্র মোদি মনে করেন, আপনারা মনে করেন, ইলেকশন কমিশন মনে করেন যে খেলা শুরু হয়েছে, তাহলে খেলা ভাঙার খেলাও শুরু হয়ে গেছে, এটাও মাথায় রাখবেন। ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, এই যে রাহুল গান্ধী বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, না ব্যাপারটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের মানুষ এরকমভাবে এসআইআর চাইছে না। এসআইআর চাইছে না এনারা, সেইটা আপনারা যেভাবে প্রচার করছেন আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে যেমনভাবে চালনা করার চেষ্টা চলছে তেমনভাবে চাইছে না। যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীরা বলবেন সেরকমভাবেই নাকি সাধারণ মানুষ চাইছে, এটাই আপনাদের বক্তব্য। তো কবে? আজকে বিহারের ইলেকশন তার ঠিক প্রাক মুহূর্তে, আজকে পশ্চিমবঙ্গের ইলেকশন তার ঠিক প্রাক মুহূর্তে। যাতে আমি একদম একটা সিম্পল কথা, আমার এরপরে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ রয়েছে। ইন্দ্রজিৎ, একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করব। আমি 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সংসদে দাঁড়িয়ে সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে স্পিকারের মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়েছেন ইস্তফাপত্র, সেই সময় তিনি বলছিলেন প্রচুর নাকি বহিরাগতরা রয়েছেন, প্রচুর নাকি বহিরাগত রয়েছেন সেই সময়। তাহলে আজকের দিনে কি তারা আছে না নেই? না না, ব্যাপারটা মানে সেটা দরকার আছে না নেই? একটা স্বচ্ছ ভোটার তালিকা দরকার আছে কি নেই? শুনুন, এসআইআর এর দাবি করা মানে, মানুষকে ভুল বিভ্রান্ত করবেন না। এসআইআর এর দাবি করা মানে এই নয় যে ইলেকশনের ঠিক 2-3 মাস আগে আপনারা এসআইআর এর প্রসেস শুরু করবেন। আজকে আপনি চিন্তা করুন, এই একই কথা, একই বিষয়, একই স্ক্রিপ্ট, একটু এদিক ওদিক করলে বোধহয় নতুন কিছু আসে, কিন্তু সাধারণ মানুষের কাছে খেলাটা ভীষণভাবে পরিষ্কার। সাধারণ মানুষ ভীষণ রকম জেনে গিয়েছে যে কি হচ্ছে। আমাদের কাছে এই মুহূর্তে একটা বড় ব্রেকিং, এসআইআর নিয়ে আলোচনা চলতেই থাকবে, কিন্তু এই মুহূর্তে একটা বড় ব্রেকিং, এই মুহূর্তে একটা বড় ব্রেকিং। শামশেরগঞ্জ হিংসায় হাইকোর্টে ভর্ৎসিত রাজ্য। শামশেরগঞ্জ হিংসায় হাইকোর্টে ভর্ৎসিত রাজ্য। হিংসার 6 মাস পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত মেলেনি পুনর্বাসন। দুর্গাপুজোর আগে কেন পুনর্বাসন দেওয়া হয়নি? কেন এখনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে রাজ্যের অনীহা। মামলায় পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের। এই যে শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা সারা দেশে মুর্শিদাবাদের এই শামশেরগঞ্জ, সেই শামশেরগঞ্জকে প্রাসঙ্গিক করে তুলেছিল
আতঙ্কের নিরিখে যেভাবে মানুষকে লুট করা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেভাবে মানুষের সঞ্চিত অর্থ থেকে শুরু করে যা ছিল সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের কান্না, তাদের হাহাকার সবটা গোটা দেশ দেখেছে। কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের মনে হয়নি এই ক্ষতিগ্রস্তদের তাদেরকে পুনর্বাসন দেওয়া দরকার। কেন এখনো পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন করেছে এবং ভর্ৎসনা করেছে হাইকোর্ট। আমি এই নিয়ে সরাসরি আসবো একবার প্রীতমের কাছে। প্রীতম, এই রাজ্যে বারবার আমরা দেখেছি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য একমাত্র আদালতের দরজায় যেতে হয়, সেখান থেকে বারংবার চপেটাঘাত খেয়েও এ রাজ্যের কোনো শিক্ষা হয় না, এবারও আবার প্রমাণিত। দেখো, আজকে সবসময় তো আমরা বলি যে এই রাজ্যে ডেমোক্রেসি নেই। মমতা ব্যানার্জি নিজে লিখেছিলেন স্লটার অফ ডেমোক্রেসি বলে, এরকম অনেক বইটই লিখেছিলেন। সবচেয়ে বেশি স্লটার অফ ডেমোক্রেসি উনিই করেছেন 2011 পর। সে বিরোধীদের হত্যা থেকে শুরু করে আজকে বাক স্বাধীনতা মানুষ বলতে পারবে না তার থেকে শুরু করে আজকে যেগুলো কনস্টিটিউশন ওনাকে পাওয়ার দিয়েছে যে যখন কোনো অসুবিধা হবে কোনো কিছু হলে তাদের পাশে দাঁড়ানোর ক্ষমতা মুখ্যমন্ত্রীকে যে কনস্টিটিউশন দিয়েছে, তো শুনি সেটা করবেন না। উনি একমাত্র করবেন যখন যারা তৃণমূলের ঝান্ডা ধরবে, ওই সিন্ডিকেট বাহিনী ছাড়া আর কাউকে কিছু করবে না। এই শামসেরগঞ্জ থেকে শুরু করে আজকে মোথাবাড়ি থেকে শুরু করে মালদা থেকে শুরু করে এখানকার মহেশতলা থেকে শুরু করে সব জায়গায় যেভাবে হিন্দু ধর্মের উপর আঘাত আনা হচ্ছে, যেভাবে বেছে 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 ঘর চিহ্নিত করে হিন্দুদেরকে মারা হয়েছে, সেই তোমার ধুলিয়ান থেকে শুরু করে শামসেরগঞ্জ থেকে শুরু করে আজকে মালদার বিস্তীর্ণ অঞ্চলে। এবং আমরা দেখেছি যে এই স্বাধীনতার পর দেশে বাংলায় যে একটা অলরেডি গ্রেট ক্যালকাটা কিলিংসের মতো হোয়াট ইজ গ্রেট উই ডোন্ট নো, ওই মানে একটা ওরকম একটা ইনসিডেন্ট দেখেছিল 1946 সালে। সেইখানে আবারও পলায়ন হয়েছে। কেন পলায়ন হয়েছে? যে আমাদেরকে হিন্দুদেরকে মারছে হচ্ছে মুসলমানরা, সেই জন্য পালিয়ে চলে যেতে হচ্ছে। সেটা নিয়ে তৃণমূলের নেতারা মন্ত্রীরা হাসাহাসি করেছেন। তো আজকে যদি কনস্টিটিউশনাল এই শুধু কনস্টিটিউশনাল দেখালে হবে না, এই কনস্টিটিউশনালটা মেনে পড়াশুনো করে সেটা মেনে চলতে হবে। তো সেটা মমতা ব্যানার্জি ফেইলিয়ার, 100% ফেলিয়ার। তো সেইটার কথা আজকে প্রত্যেকটা বাঙালিকে ভাবতে হবে, ভেবে এই 2026-এ কনস্টিটিউশনালকে বাঁচিয়ে রাখতে পারবে, কনস্টিটিউশনালকে মেনে চলবে। সেরকম একটাই বক্তব্য, আমি নীলাভর কাছেই আসছি। নীলাভ, আমার একটাই বক্তব্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলেন তার ভাড়েমা বাবানি অবস্থা একেবারে কোষাগার শূন্য, অন্যদিকে আমরা মেলা খেলা ইত্যাদি, এবং দুয়ারে সরকার যেখানে একটা প্রকল্প চলছে সেখানে আমার পাড়া আমার সমাধান ইত্যাদি ইত্যাদি একই রকম, একেবারে দুয়ারে সরকারের একটা ক্লোন মডেল নিয়ে আসা হলো, সেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। অথচ এই শামশেরগঞ্জের মানুষগুলো তারা তাদের প্রাপ্য সেই পুনর্বাসন থেকে শুরু করে ক্ষতিপূরণ কিছুই পায় না। কেন? দেখুন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে নিলামে তুলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে 85 না 90, 90 না 95, 95 না 1 লাখ, নাও 1,10,000 দিয়ে দিলাম, নিজেই বলছে 1,10,000 করে দিয়ে ক্লাব কিনছে। যেমন গরু ছাগল হাটে কেনা বেচা হয় সেভাবে ক্লাব কিনছে। আর একদিকে শামশেরগঞ্জের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে ক্ষতিপূরণ পাওয়ার কথা, তাদের যে পুনর্বাসন পাওয়ার কথা, সেই অর্থ বরাদ্দ করতে কেন রাজ্য সরকার পাচ্ছে না? দুদিন পরে দুর্গাপুজোয় কলকাতা সহ সারা রাজ্য আলোর রোশনাই হবে, মানুষ একদিকে আনন্দে মেতে উঠবে, নতুন জামা কাপড়, আলো ঝকমক করছে, মমতা ব্যানার্জি জায়গায় জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রীরা হাতে কাঁচি নিয়ে ফিতে কাটতে বেরোবেন। কিন্তু শামশেরগঞ্জের মানুষগুলো কেন ক্ষতিপূরণের টাকা পাবে না? এর জবাব মমতা ব্যানার্জি হাইকোর্ট এখানেও প্রশ্ন তুলেছে। পশ্চিমবঙ্গের প্রতিটা ঘটনায় কেন হাইকোর্টকে নির্দেশ দিতে হয়? হাইকোর্টের দরজা কর্না নাড়লে কেন সরকারের ঘুম ভাঙে না? এই প্রশ্নটা আমাদের, আমরা সত্যি তালিকা করতে গেলে ভুলতে বসবো হয়তো যে কোন কোন মামলা এই মুহূর্তে রাজ্য সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত নিতে পারেনি, বরং প্রত্যেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিপূরণের জন্য আমি বললাম যে গণতান্ত্রিক পদ্ধতিতে কনস্টিটিউশন মেনে কাজ করে না একটা মুখ্যমন্ত্রী। এই ক্ষতিপূরণের জন্য কেন হাইকোর্টে যেতে হবে? এটা তো দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে আপনার রাজত্বে, আপনার মুখ্যমন্ত্রীত্বে, আপনার এই হোম মিনিস্ট্রিতে আজকে হিন্দুরা মার খেয়েছে এবং মার খেয়েছে সেটা প্রথমে আপনার ফেলিয়ার, তারপর ওনাকে পুনর্বাসন দিতে পারছেন না, এটাও ফেলিয়ার। আমি সেই সময় মানুষগুলো আতঙ্কিত হয়ে সর্বহারা হয়ে ঠিক কি বলেছে একেবারে নির্দিষ্ট করে বলছে, তৃণমূল কাউন্সিলরের মদতে এই হিংসা হয়েছে, আমাদের ঘর বাড়ি সব চলে গিয়েছে, আমরা আতঙ্কে অন্য জায়গায় এসেছি। সেই সময় কি হয়েছিল, সেই মানুষগুলো কি বলেছিলেন, আরো একবার শোনাবো। কাউন্সিলর দাঁড়িয়ে থাকতে ঘটনা ঘটেছে, মেম্বার নিজের বাড়িতে গো, কাউন্সিলর নাম মেহবুব আলম, আমার বাড়িতে কাউন্সিলর আর এগুলা ঘটনা ঘটেছে, কোনো ইজ্জতের দাম নাই।
কাউন্সিলরের নাম কি? এলাকার মধ্যে যে শমশেরগঞ্জের এলাকার লোক হাজার হাজার লোক, আর এই হিজলতলার হাজার হাজার লোক, যে বলতে পারবো না বয়স্ক মানুষ, আর এই দিঘির লোক হাজার হাজার লোক। বাংলাদেশ নয়, সুলিতলার ছিল, হিজলতলার ছিল, শামশাদগঞ্জের ছিল, আর পেছে করে এসে দিঘির লোক এসছে। আমি একবার ইন্দ্রজিতের কাছে আসবো। খুব পুরনো তো ঘটনাগুলো নয়, নিশ্চয়ই মনে আছে। এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার। তো উৎসব যখন সবার, তখন আর কয়েকদিন বাদেই যখন দেবীপক্ষ শুরু হচ্ছে, তখন এই মানুষগুলো এখনো ঘরহারা, ঘর পোড়া, সর্বহারা, তাদের জন্য কি উৎসব নয়? এই মানুষগুলো তো সরাসরি বলছেন যে তৃণমূলের কাউন্সিলর দাঁড়িয়ে থেকে আমাদের ঘরগুলো নষ্ট করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। দেখুন, উটকো কিছু মিথ্যে মানুষ, ঘর ভাঙানো লোক, ভালোবাসার সামনে তাদের শাস্তি দেওয়া হোক। যে ভাষাতে হাসন রাজা লালন কথা কয়, দাঙ্গা যাদের ধর্ম তারা আমার পড়শি নয়। রাজ্য সরকার সেই লাইনেই বিশ্বাস করেন। আপনার পড়শি যাদের ঘর ভেঙেছে, যারা চলে গিয়েছে অন্য জায়গায়, যারা এখনো ঘরে ফিরতে পারেনি, আপনি তো আটকে দিচ্ছেন। আমি জিজ্ঞাসা করছি, না জিজ্ঞাসা করছি, পড়শি তারা নাকি তাদেরকে অস্তিত্বহীন বলে মনে করেন? দাঙ্গা যারা বাধায় তারা কেউ কিন্তু তাদেরকে রাজ্য সরকার রেয়াত করে না। প্রথমত সেখানে শামশেরগঞ্জ হোক, দাদরি হোক কিংবা বাবরি হোক, ব্যাপারটা কি জানেন তো? ব্যাপারটা বলতে দিন। এবার এটা একটা স্পর্শকাতর বিষয়, এবং যখনই একটা স্পর্শকাতর বিষয় হয় তখন একটা জায়গাকে খুব কিন্তু সন্তর্পণে খুব ধীরে ধীরে ম্যানেজ করতে হয়। বলতে দিন। আমি তো, আপনি প্রশ্ন করলেন, আমার দুর্বল নয়, আপনি বললেন আমাকে উত্তরও দেওয়া যায় না, দেওয়া যাচ্ছে না, ক্ষতিপূরণ দেওয়ার সময় এসেছে, তার আগেই আদালতে চলে যাওয়া হচ্ছে, যাতে সরকারকে নির্দেশ দিয়েছে। 5 মাস হয়ে গিয়েছে, 5 মাস হয়ে গিয়েছে, তার মধ্যে এত টাকা ঢালা হচ্ছে, আদালতে কেন যেতে হবে? সামান্য নাগরিক অধিকার নেই, মৌলিক অধিকার চেঁচাবেন না। যেতে হবে না, তোমরা দিলে না কেন? সাধারণ সুরক্ষা দিতে পারো না, হিন্দুদের সুরক্ষা দিতে পারো না, তো সুতরাং আবার অধিকার ছিনিয়ে নিচ্ছ, সেখানে আবার তোমার আমি জানি যারা দর্শক তারা জানে না। বোঝা গেছে তোমার কাছে কোনো উত্তর নেই। ইন্দ্রজিৎ থাক, বোঝা গেছে। আর কিছুক্ষণ জল খেয়ে নিয়ে ভাবো কি যুক্তি সাজানো যায়। আমি তার জন্য চিৎকার করব না, কারণ এখানে বিজেপিকে পৌঁছাইছো, তার জন্য আমার কণ্ঠস্বরকে রক্ষা করতে হবে। তাই উৎসব হচ্ছে এখানে সবাই দেখতে পাচ্ছে কে কথা বলছে, কে যুক্তি আছে, কার যুক্তি নেই। এক সেকেন্ড, কারো কথা শোনা যাচ্ছে না। ইন্দ্রজিৎ কুযুক্তি সাজানোর সময় দিচ্ছি, সাজানোর সময় নাও। আমি একটু নীলাভর সঙ্গে কথা বলি। নীলাভ, উৎসব হচ্ছে উৎসব, দন্তস্ব সব, আর পশ্চিমবঙ্গে চলছে উৎসব তালবস্য ব। এখানে মৃতদেহের ওপরে দাঁড়িয়ে তৃণমূলের যে ফুর্তি এবং যে জল্লাদ বাহিনীর উল্লাস চলছে, এটাকে উৎসব বলা যায় না, এটা উৎসব। এবং যেভাবে দিনের পর দিন এই মানুষগুলো, সত্যি তো কোর্টে কেন যেতে হবে? সরকার যদি ব্যবস্থা নিত, সরকারের কি উচিত ছিল? 1 সপ্তাহের মধ্যে স্থানীয় প্রশাসনের গিয়ে, জনপ্রতিনিধিদের গিয়ে, বাড়িতে গিয়ে ক্ষতিপূরণের তালিকা তৈরি করে মানুষগুলোকে ডেকে ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে হাতে একটা করে চেক ধরে দিলে তো মিটে যেত। কেন মানুষকে কোর্টে যেতে হয় বারে বারে? আমাদের প্রশ্নটা এটাই, কেন মৃতদেহের উপরে দাঁড়িয়ে কতদিন এই দলের বিজয় উল্লাস চলবে? কতদিন মদ মাংস ডিজে নাচ চলবে? এই উৎসব আমরা চাই না, এই উৎসব চাই না। এবং আরেকটা বিষয় উঠে আসে, আমি ঝন্টুবাবুর কাছে আসবো। ঝন্টুবাবু, আমরা তো দেখেছিলাম যে এই ঘটনাগুলো পরপর ঘটে গিয়েছে, বেশ কয়েকদিন ধরে শামশেরগঞ্জে ঘটেছে। তখন প্রশাসন কি করছিল? এই যে বলা হচ্ছে কি করেছে পরে, এই যে যখন ঘটনাটা ঘটলো তখন থামাতে তো পারেনি, ব্যর্থ। পুলিশ কি করেছে? বিএসএফ গিয়েছে, তারপর তারা নিরাপত্তা পেয়েছে, সাধারণ মানুষ বলেছে। একদম নয়, রাজ্য সরকার সর্বত্র সফল। সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন বললেন আগে জেলাগুলোকে টাইট দেব, তারপরে কলকাতাকে, রাজ্য প্রশাসন তার ক্যাবিনেটের দায়িত্ববান একজন মন্ত্রীর বিরুদ্ধে ন্যূনতম পদক্ষেপ নিয়েছিল। দ্বিতীয় অ্যাডমিনিস্ট্রেশন নির্বাক দর্শক ছিল 100 মিটার দূরে থানা। যখন চন্দন এবং তার পিতাকে কচুকাটা করা হচ্ছে, পুলিশের দুয়ারে কতবার গিয়েছিল? আপনার চ্যানেল কেন, সব চ্যানেল, ভারতের সমস্ত চ্যানেল দেখিয়েছে পুলিশ এবং পুলিশ মন্ত্রী নির্বাক দর্শক। যে বিএসএফ এসে তাও বা কিছু লোককে প্রাণে বাঁচিয়েছে, যারা নিজ দেশে পরবাসী হয়েছে তাদের কথা ছেড়ে দিলাম, ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছে,
তারপরে এই রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি স্টেটমেন্ট দিয়েছিল? বিএসএফ লোক ঢুকিয়েছে বাংলাদেশ থেকে। এইবার কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বয়ানটা শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকেই কাট করে দাঁড় করিয়েছিলেন। ধুলিয়ানের টিএমসির পুরপ্রধান মোহাম্মদ ইনজামুল ইসলাম ওয়াক প্রতিবাদের শুরুতে কি বলেছিল? আমাদের ইলাহি জঙ্গে শামিল হন। অ্যারেস্ট করেছে। ওদের যদি অ্যারেস্ট না করতো, যদি ইমিডিয়েট অ্যারেস্ট করা যেত, আজকে শামশেরগঞ্জ থেকে শুরু করে ওই এলাকাগুলো যারা তৃণমূলের, সবটাই 3টে লোকসভা মুর্শিদাবাদের, 3টাই তৃণমূলের, মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের, ধুলিয়ান পৌরসভা তৃণমূলের, তাহলে দায়িত্বটা কার? নিতে হবে দায়িত্বটা। দ্বিতীয় বিশাখা, এটা পলিসি মমতা ব্যানার্জি কেন দেয়নি বলেন তো? বার্তা দেওয়া হলো আরেকটা শ্রেণীকে, দেখেছো আমরা হিন্দুদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক করে রেখেছি, হাইকোর্ট বলার পরেও আমরা দেব না। দেখবেন এরা সুপ্রিম কোর্টে যাবে, এরা সুপ্রিম কোর্টে যাবে। নীলাভর কাছে 10 সেকেন্ড নিয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। বিএসএফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? এই শামশেরগঞ্জ বিধানসভায় বহু ভোটে 40 থেকে 45,000 ভোটে তৃণমূল পিছিয়ে ছিল। তাই জন্য তৃণমূল এইখানে এই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে মানুষের মধ্যে মেরুকরণ সৃষ্টি করলো, এবং এখানে প্রমাণিত সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে তৃণমূল নেতাদের বাড়ির সামনে জমায়েত হচ্ছে হিংসার জন্য। ফলে এই যে ঘটনা ঘটলো, এই ঘটনায় তৃণমূলের প্রত্যক্ষ এবং পরোক্ষ দুভাবেই মদত আছে। আর প্রশাসন নির্বিকার হয়ে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো যদি চোখে ফেটটি বেঁধে বসে থাকে, তাহলে তো এই ধরনের ঘটনা শুধু বসে থাকে না, একেবারে বিএসএফ কে কাট করায় দাঁড় করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের পুলিশকে ক্লিন চিট দেওয়ার জন্য বিএসএফ, যারা কিনা মানুষগুলোর পাশে দাঁড়ালো, যারা অতন্দ্র নিরাপত্তা দিয়ে থাকে, অতন্দ্র প্রহরার দায়িত্বে থাকে, তাদেরকে কাট করায় দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রীতমের কিছু বক্তব্য রয়েছে, প্রীতমের কাছে আসবো, কিন্তু তার আগে মমতার সেই বক্তব্য। আমার একটাই কোশ্চেন থাকবে, হোম মিনিস্ট্রিতে বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে, এখন সেটাও উঠিয়ে দিয়েছেন। ট্রেনে লোক আসছে, আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না। আপনারা লুকিয়ে লুকিয়ে छुपा रुस्तम खेला खेलবেন। আর पर्दा के पीछा में क्या है हम नहीं समझ सकते हैं, हम समझ सकते हैं इसको। বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে, এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে, এটাও কিন্তু আমি খুঁজে বের করব। এই যে বারবার প্রশ্ন উঠছে না যে কেন, এই যে কিছুক্ষণ আগে ইন্দ্রজিৎ একটা কথা বলছিল যে যারা নাকি দাঙ্গা বাঁধায়, আরে যদি কেউ দাঙ্গা বাঁধায় সেটাও তো দায়িত্ব সেই দাঙ্গা যাতে না বাঁধে, দাঙ্গার মতো পরিস্থিতি যদি তৈরি হয় সেটাকে তৎক্ষণাৎ যাতে নিয়ন্ত্রণে আনা যায়, সেই দায়িত্বও তো প্রশাসনের। সেখানেও তো চূড়ান্ত ব্যর্থ, সব সময় ব্যর্থ, অথচ চোরের মায়ের বড় গলা মমতা বন্দ্যোপাধ্যায়ই বলে থাকেন। আমি প্রীতমের কাছে আসবো। প্রীতম, এই আজকে তুমি দেখছো না হাইকোর্ট বলেছে, হাইকোর্টে এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্ত্রী তারা হাইকোর্টে গেছিল, এবং তার জন্য তারা কলকাতা এসেছিল। কলকাতা আসার পরে একটি বাড়িতে ছিল, কিন্তু তুমি জানো সকালবেলা পুলিশ চলে গেছিল এবং সেই বাড়ির দরজা ভেঙে তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল। আমরা দৌড়ে গেছিলাম যে তাদেরকে বাঁচানোর জন্য। সুতরাং এইখানে মৌলিক অধিকার তো নেই, শুধু ওনারা নিজেদের অধিকার চাওয়ার জন্য ওনারা কেন তাদের স্বামী এবং তার ছেলেকে মেরে দেওয়া হলো, তার মা এবং তার বউ তারা হাইকোর্টে যাবে তার জন্য মাননীয় পুলিশ পাঠিয়ে দিলেন। কিন্তু যখন ওনারা মারছিল, যখন ওনাদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছিল এই শুধু হিন্দু হওয়ার জন্য, তখন একটাও পুলিশ পাওয়া যায়নি। প্রায় সকাল ওনারা নিজেরা বলছে, নিজের কানে শোনা, এবং হাইকোর্টে হলফনামা দিয়েছেন যে রাত 8টা থেকে পরের দিন 4টে অবধি ওনার কন্টিনিউ ফোন করে গেছেন। সামনে 100 মিটার দূরে তোমার পুলিশ স্টেশন, মমতা ব্যানার্জির পুলিশ, একটা পুলিশও আসেনি, একটা পুলিশও আসেনি। এই হচ্ছে ইন্দ্রজিৎ, এই কথাগুলো কিন্তু সবকটা ডকুমেন্টে। তুমিও জানো, আমিও জানি, এখানে উপস্থিত সবাই দর্শকরা জানে। প্রীতম এক সেকেন্ড, আমাদের সময় কমে আসছে, আমি ইন্দ্রজিতের কাছে আসবো। সবাই এই কথাগুলো জানে, ভীষণভাবে ডকুমেন্টেড এই বিষয়গুলো। তারপরে পুলিশ কি করছিল, একটা মাত্র উত্তর চাই আমার, যে পুলিশ কি করছিল যখন খুন করা হচ্ছিল, যখন বাড়ির লোকেরা 15 বার 16 বার 80 বার পর্যন্ত ফোন করেছে, তারা কোনো উত্তর পাননি।
পুলিশ ঘটনা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছিল এবং চেষ্টা হয়েছে। কিভাবে প্রথমত হচ্ছে এই যে ধরলো না, আরে মরে গেল, 100 বলতে দাও, থানা আসতে পারলো না, এই যে 100 মিটার দূরে থানা আসতে পারলো না, আছে না, 100 মিটার দূরে থানা, এই যে প্রীতমের মতো লোকজন আছে না যারা আজকের দিনে দাঁড়িয়ে স্টুডিওতে বসে হিন্দু মুসলিম করছে, হিন্দু আলাদা আলাদা, এই মুসলিম ফেলেছে তাদের হিন্দু, এটাই তো হরিগোবিন্দকে মেরেছে, এটাই তো উস্কানিমূলক, এটাই তো উস্কানিমূলক। এই যে হিন্দু হওয়ার, এই যে মুসলিম হওয়ার, এই প্রভোকেশন মেরেছে কেন? এই প্রভোকেশন গুলো দেওয়া থেকে যে 50% উর্দু ভাষা কথা বলে, 10 সেকেন্ড দিচ্ছি, এনারা হচ্ছে দাঙ্গার সূত্রপাত। আচ্ছা সূত্রপাত বুঝেছি, সূত্রপাত হয়েছিল, আপনারা সামলাতে পারেনি, উপকার হয়ে গিয়েছে প্রশাসন। হ্যাঁ আগে বলবি না, দাঁড়াও, আরে আমাকে বলতে বলছো তো আমার না, ভাই বললো যে এই ঘটনার পরে জাভেদ শামীম, এডিজি আইন শৃঙ্খলা, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের অন্যতম বড় কর্তা, তিনি বলেছিলেন পুলিশ গুলি চালিয়েছিল। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ পুলিশ মন্ত্রী, তিনি বলেছিলেন বিএসএফ গুলি চালিয়েছিল। এই জায়গাটা একবার আসি, শুনিয়ে দিই আপনাদের আর একটু স্মৃতিটাকে একটু মনে করানোর জন্য, ফাইন টিউনিং এর জন্য ঠিক কি বলেছিলেন কে শুনুন। Crowd which was not coming under control, 4 rounds firing was done by police yesterday evening এ যেটার কথা বলছি, দুজনের কাছে আমাদের কাছে ইনজুরির খবর আছে, দুজন কিন্তু দে আর আউট অফ ডেঞ্জার, দে আর ওয়েল অফ। যে তিনজন মারা গেছেন, 3টে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। মিথ্যাচার মিথ্যাচার মিথ্যাচার, এইটাই একমাত্র এ রাজ্যে এই মুহূর্তে বীজ মন্ত্র। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে টিকে থাকতে হয় ক্ষমতায়, তাহলে মিথ্যাচার ছাড়া আর গতি নেই। নীলাভ, খুব কম সময়। দেখুন, প্রথমত সাম্প্রদায়িক হিংসা হোক, যে কোনো অশান্তি হোক, তাকে রুখবার দায়িত্ব কার? রুখবার দায়িত্ব রাজ্যের পুলিশের। সেখানে দাঁড়িয়ে যদি রাজ্যের পুলিশ ব্যর্থ হয়, তাহলে তার ব্যর্থ দায়িত্ব রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যর্থ হয়নি তো ওনাকে পদত্যাগ করা উচিত। বিরোধী দলদের কি উস্কানি দেওয়া? আপনাদের মতো দরকার কি উস্কানি দেওয়া? পুলিশ কেন চলছে এই সরকার, সরকারকে উপরে পুলিশ প্রশাসন আমি আপনাকে বলতে এই যে একেবারে আমরা মিথ্যাচার দেখছি, ছাড়া আর কোনো অস্ত্র নিয়ে সিংহাসনে সঙ্গীচ্ছেন মমতা, একমাত্র একটা জায়গা। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে বিএসএফ নাকি সব কাজ করেছে। আমি একটা রিপোর্ট বলি, বিএসএফ একটা প্রেস কনফারেন্স করেছিল বিশাখা, যে প্রেস কনফারেন্সটা করেছিল রাজ্য প্রশাসন বিএসএফকে ডেকেছিল আগের দিন, এবং বিএসএফকে ডেকেছিল বিকজ তারা সম্পূর্ণ ওখানকার হামলা, আমি দাঙ্গা বলবো না, হামলা, একতরফা হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। যদি তুমি রিপোর্টটা দেখো, বিএসএফ ডিজি প্রো সাউথ বেঙ্গল, এই রিপোর্টটায় স্পষ্ট বলা হয়েছিল যে তারা রাজ্য প্রশাসনের তরফ থেকে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আগের দিন পজিটিভলি একটা রিকোয়েস্ট পেয়েছিল, তাই তারা এগিয়েছিল। দ্বিতীয়, যে নাবালক আরেকজন গুলিতে মারা গিয়েছিল, তার বাড়ির লোক স্টেটমেন্ট দিয়ে বলেছিল পুলিশের গুলিতে আমার ছেলে নিহত হয়েছে। সে তো জাভেদ শামীম নিজেই বলেছিলেন। প্রীতমের কাছে একেবারে 10 সেকেন্ড, একদম সময় নেই আজকে, একদম সময় নেই, কিছু করা থাকছে না। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। একদম রাজ্য প্রশাসনের ভূমিকা ভাবো। ঠিক ঠিক প্রীতম, একদম 10 সেকেন্ড। না আজকে তুমি দেখো না, এই তোমার ডিএম নিজে ডেকেছিল বিএসএফ কে, সেই জন্য বিএসএফ এসেছিল, এবং সেই বিএসএফ কে আজকে যেভাবে করে গালাগাল করেছে, কে বলেছে? মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি বিএসএফ কে, এই মমতা ব্যানার্জি ইন্ডিয়ান আর্মিকে বারবার গালাগাল করছে, অথচ নিজে মুখ্যমন্ত্রী হয়ে, নিজে হোম মিনিস্ট্রি হয়ে এখানকার নাগরিকদের সুরক্ষা দিতে পারছে না। ওনাদের কাছে স্পষ্টত যেই কলকাতা পুলিশের কাছে নিয়ে রিপোর্ট ছিল, সেটা আমরা হাইকোর্টে দেখেছি, ওনার হলফনামা দিয়ে বলেছিল ওনাদের কাছে রিপোর্ট আছে যে একটা এরকম কিছু পরিস্থিতি হতে পারে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আর এই পুলিশ, সেই পুলিশকে আমরা দেখেছিলাম যে ওখানে শাটারের নিচে, দোকানের নিচে ঢুকে পড়তে, যেই পুলিশ আজকে মমতা ব্যানার্জির বাড়িতে উর্দি পরে খিচুড়ি প্রদান করে, যেই পুলিশ জুতো পরিষ্কার করে, যেই পুলিশ বারবার টেবিলের তলায় ঢুকে যায়,
অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমাদের এই প্যানেলে আসার জন্য। প্রীতম, ঝন্টু বড়াই, নীলাভ এবং ইন্দ্রজিৎ, সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ প্রীতম। আমাদের এখানেই আজকে আলোচনা শেষ করতে হচ্ছে, তবে একটা বিষয় সত্যি যে এরকম যখন ঘটনাগুলো ঘটে, অশান্তির পর অশান্তি, আর তারপরেও মানুষ তো তাদের প্রাপ্য অধিকার পায় না, বঞ্চনা পায়। আর যখন তারা কোর্টে যায়, আদালতে গিয়ে আদালতের চপেটাঘাত খায় রাজ্য, তারপরেও হুঁশ ফেরে না, লজ্জা হয় না বাংলার এই প্রশাসনের। একটা বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন। এবার দেখে নিন সুপার হেডলাইন্স। দুর্গাপুজোর আগে ফের প্রতিমা ভাঙচুর বাংলাদেশে। কুষ্টিয়ার পর এবার কাশিমপুর শ্মশানঘাটে মৌলবাদীদের দাপাদাপি, থেতলে দেওয়া হয়েছে প্রতিমার মুখ। কার্তিকের মূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কারা করলো, কে করলো, এই ঘটনার পিছনে কারা রয়েছে তা এখনো স্পষ্ট নয়। হিন্দুদের সুরক্ষা দিতে ডাহা ফেল করছে মোহাম্মদ ইউনূস। এর আগের বছরও আমরা দেখেছিলাম, এবছরও সেই একই ছবি। এমনই কথা বলছে বাংলাদেশের সংখ্যালঘুরা। বিভাস অধিকারী দুর্নীতির শিকড়ের খোঁজে নলহাটিতে নয়ডা পুলিশের 2 আধিকারিক। কলকাতার বেলেঘাটার ফ্ল্যাটেও আসেন নয়ডা পুলিশের আধিকারিকরা। কিছুদিন আগে নকল থানা খুলে গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল নেতা। নয়ডা থেকে বিভাসকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে নয়ডার জেলে বন্দি প্রাক্তন এই তৃণমূল কংগ্রেস নেতা। সেই তদন্তে এবার রাজ্যে নয়ডা পুলিশ। জলপাইগুড়িতে পঞ্চায়েত প্রধানদের নিয়ে বিডিও দফতরে বিক্ষোভ তৃণমূল নেতার। 5টি গ্রাম পঞ্চায়েত প্রধানকে নিয়ে বিক্ষোভ জলপাইগুড়িতে। এবার তৃণমূলের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ করছে। প্রচুর টাকা এসেছে, কিন্তু তা জনহিতে কাজে লাগছে না, বরং অন্যান্য ক্ষেত্রে তছরূপ হচ্ছে, আর্থিক বেনিয়ম হচ্ছে। কারা সেই টাকা উড়িয়ে দিচ্ছে, কারা সেই টাকা চুরি করছে, এই নিয়ে রীতিমতো খণ্ডযুদ্ধ জলপাইগুড়িতে। তৃণমূল বনাম তৃণমূল। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।